প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনকে কেন্দ্র করে তার নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা, অর্থাৎ কোনো জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম সাম্প্রতিককালে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তো এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে আর দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না কখনোই, আবার কেউ কেউ বলছেন যে না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, বাট তার ছাত্রত্ব মাঝপথে থেমে যায় কোনো কারণে। তো এই বিতর্কটি বেশ জমে উঠেছে। আর এর মধ্যেই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা খুব পরিচিত সারা দেশে, এমন দুজন মানুষ এই বিষয়ে কথা বলেছেন তাদের ফেসবুক পোস্টে। এর মধ্যে একজন হলেন সাবেক আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, আর আরেকজন হলেন অনুসন্ধানী সাংবাদিকতার জন্য খ্যাত জুলকারনাইন সায়ের, আল জাজিরার সাংবাদিক। তো দুজন মুখ খুলেছেন এবং তারা ফেসবুক পোস্টে তাদের বক্তব্য দিয়েছেন এই বিষয়ে। সো এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি প্রিয় দর্শক শ্রোতা, এবং এই বিষয়ে আবার নিজস্ব বিশ্লেষণও থাকছে। সঙ্গে থাকবার জন্য আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি। তো শুরুতেই প্রফেসর আসিফ নজরুলকে নিয়ে কথা বলতে চাইছি। আসিফ নজরুল তার এক ফেসবুক পোস্টে কনফার্ম করেছেন, নিশ্চিত করে বলেছেন যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং নির্দিষ্ট করে বলেছেন যে তারেক রহমান 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। এটি আসিফ নজরুলের নিজের বিভাগ। আর আসিফ নজরুল তখন সিনিয়র স্টুডেন্ট ছিলেন, হয়তো অনার্সের শেষ বর্ষে পড়ছিলেন বা এমন কিছু। তো তিনি বললেন তার ফেসবুক পোস্টে যে সিনিয়র স্টুডেন্ট হিসেবে বিষয়টি তার জানা ছিল যে তারেক রহমান আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং 2 মাস কন্টিনিউ করেছিলেন। তো 2 মাস পর তিনি, যদ্দূর জানা যায় অন্য সূত্র থেকে, এটি আসিফ নজরুল বলেননি, অন্য সূত্র থেকে জানা যায় যে তিনি আইন বিভাগ থেকে মাইগ্রেট করে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনসে চলে গিয়েছিলেন, বিভাগ পরিবর্তন করেছিলেন এবং সর্বশেষ তার আর ব্যাচেলার ডিগ্রি করা হয়নি বা অনার্সটি নেওয়া হয়নি, মাঝপথে তাকে ডিসকন্টিনিউ করতে হয়। আর এমনিতে ঘাটাঘাটি করে যতদূর জানা যায় এটি অফিশিয়াল একটি খবর, আপনারাও হয়তো ইতিমধ্যে অনেকে জেনে থাকবেন, গুগল করলেই পাওয়া যাচ্ছে। তারেক রহমান 1982-তে ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি পাশ করেন 1982-তে, আর এইচএসসি পাশ করেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। এটি সূত্র গুগল করলেই আপনি পেয়ে যাবেন এই তথ্যগুলো। আচ্ছা, তো আর এই দুটো দরকার ছিল তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। তো মূল কথা হলো তিনি ড্রপ আউট, অর্থাৎ তার অনার্স করা হয়নি বা ব্যাচেলার ডিগ্রি তার নেওয়া হয়নি, এই পর্যন্ত জানা গেছে আসিফ নজরুলের স্টেটমেন্ট থেকে। এবং শুধু তাই না, আসিফ নজরুল বিষয়টি আরও জোরদার করবার জন্যে তারেক রহমানের সহপাঠী কারা ছিলেন তাদের কয়েকজনের নাম দিলেন। যেমন এর মধ্যে আছেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্পিকার শিরিন শারমিন, আরও আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। আরেকজনের নাম তিনি বলেছেন এখন আপিল বিভাগের বিচারক হিসেবে কাজ করছেন, বিচারপতি হিসেবে কাজ করছেন ফারা মাহবুব, বিচারপতি ফারা মাহবুব। এই 3 জন তারেক রহমানের সহপাঠী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এটি হলো আসিফ নজরুলের দিক থেকে তথ্য। আর জুলকারনাইন সায়ের তার পোস্টে যা বলেছেন সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা, আমার নিজস্ব বিশ্লেষণ পড়ে থাকছে। সায়েরের পোস্ট শেয়ার করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি কি পড়াশোনা করেছেন, এসব নিয়ে পিণ্ডি না চটকিয়ে খুঁজে বের করেন দেশের সংসদে দাঁড়িয়ে তিনি কতবার পতিত সরকার প্রধান ও তার পরিবারের সদস্যদের নিয়ে বিষোদ্গার করেছেন বা কটূক্তি করেছেন। সংসদের কথাও যদি বাদ দেই, তাহলে এটা খুঁজে বের করেন যে নির্বাচনী জনসভা বা নির্বাচন পরবর্তী সময়ে পাবলিক অ্যাড্রেসে কবে শেখ হাসিনা ও তার সন্তান বা মৃত পরিবারের সদস্যদের আক্রমণ বা হেয় করে কথা বলেছেন। ডজনখানেক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক পিএইচডি ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের অধিকারী দিল্লিতে বসবাসরত ব্যক্তিটির
কিন্তু দিনই শুরু হতো এই তারেক রহমান বা তার মৃত মাতা পিতাকে অপমানসূচক কথাবার্তা বলে। শুধু কি তিনি একা? বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট আর মাস্টার্স করা বহুমাত্রিক ডিগ্রির অধিকারীদের মুখ দিয়ে কি কি শব্দ নির্গত হয়েছে সেসব নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। সুতরাং কে কোথায় পড়েছে আর পড়েনি এই বাহাস বাদ দিয়ে কে কতটা সভ্য ও মার্জিত সেটা চিহ্নিত করুন। খুব বেশি ব্যাক পেতে হবে না। প্রিয় দর্শক শ্রোতা, দুজনই তারেক রহমানের এডুকেশনাল বিষয়টি তাদের নিজের দিক থেকে কনফার্ম করলেন, যে যদ্দূর জানেন। বা জুলকারনাইন সায়ের ওসবে যাননি, তার পড়াশোনার বিষয়টি তিনি আলাপ করেননি। তিনি শুধু এটুকু বলবার চেষ্টা করেছেন কে কোথায় পড়েছে এইসব ঘেটে লাভ নেই, আচার ব্যবহার ভদ্রতা নম্রতা এটি তিনি ইঙ্গিত করেছেন জুলকারনাইন সাহেব। তো এখন কথা হলো, এটি শুধু তারেক রহমানের সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিট থেকেই কিন্তু তার লেখাপড়ার বিষয়টি উঠে আসেনি। সাম্প্রতিক সময় তিনি বক্তব্য বিবৃতিতে 2-4টে ভুল করেছেন। ভুলগুলো বেশ বড়ই ছিল। জেনারেল নলেজ বিষয়ক প্রশ্ন, এইসব তিনি তথ্যগুলো ভুল দিয়েছিলেন। তো এইটি নিয়ে অনেক কথা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যভাবে। তো যেটি বলছিলাম যে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছেন মাত্র 2 দিন আগে। তো আলাপটি তার লেখাপড়া নিয়ে অনেক দিন থেকে আছে। তো তার প্রতিপক্ষ বলবার চেষ্টা করছেন যে তার লেখাপড়ায় ঘাটতির কারণে, তার যেহেতু প্রাতিষ্ঠানিক লেখাপড়া নেই তাই তিনি এই ভুলগুলো করেছেন বা করছেন। তো এখন আমার ব্যক্তিগত মতামত, নির্বাচনের আগে তারেক রহমান, তখন তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন, চিৎকার করে বলেছেন এই দেশের মানুষকে, ভোটারদের, বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদের, তারা যাতে হ্যাঁ ভোট দেন, গণভোটে অংশগ্রহণ করেন এবং হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেন, হ্যাঁকে। এই আহ্বান তিনি বারবার জানিয়েছেন, চিৎকার করে বলেছেন। কিন্তু দেখা গেল নির্বাচন পরবর্তী সময়ে তার দল 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে গণভোট চেনেন না। তারা বলতে গেলে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করেন। কারণ একদিকে বলছেন আমরা জুলাই অভ্যুত্থান মানি, আমরা জুলাই যোদ্ধা, আমাদের দলের ছেলেরা জীবনের ঝুঁকি নিয়েছে, তারাও শহীদ হয়েছেন, একদিকে এই কথা বলছেন, আরেকদিকে বলছেন এইসব জুলাই কিছু না, এটিকে 71-এর সঙ্গে কোনো তুলনা করা যাবে না। অর্থাৎ জুলাইকে ছোট করবার জন্যে সব রকমের চেষ্টা তার দলের সিনিয়র নেতৃবৃন্দ আগেও করেছেন, নির্বাচনের আগে, নির্বাচনের পরে আরও উচ্চকণ্ঠ হয়েছেন তারা এই বিষয়ে। সালাউদ্দিন আহমেদ তো অ্যাসাইনমেন্ট নিয়েছেন জুলাইয়ের বিরোধিতা করবার জন্যে, গণভোটের বিরোধিতা করবার জন্যে, সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করবার জন্য, এবং এগুলোকে আইনের মুখোমুখি করে দিয়েছেন। 71-এর মোকাবেলা করতে হচ্ছে জুলাইকে, যদিও দুটো ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বিষয়। বাট এইভাবে আমাদের বিরক্তি উৎপাদন করেছেন তারেক রহমান এবং তার দল। তো এই আলাপটি থাকবে, আমরা চালিয়ে যাব এবং আমাদের আন্দোলন সংগ্রামও চালিয়ে যেতে হবে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, সংবিধানের সংস্কার না হওয়া পর্যন্ত। যদিও সালাউদ্দিন আহমেদের দৃষ্টিতে সংবিধানের কোনো সংস্কার হয় না, তো আমাদের এগুলো চাই। আর এই অঙ্গীকার তাদেরও ছিল নির্বাচন পূর্ববর্তী সময়ে। সো অনেকেই মনে করছেন তারা গাদ্দারি করেছেন, জাতির সঙ্গে বেইমানি করেছেন, এবং সালাউদ্দিন আহমেদ সংসদে বলেই ফেলেছেন তাদের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐকমত্য কমিশন, তাদের প্রস্তাবিত সংস্কার, এইসব বিষয়ে তাদের কোনো আস্থা নেই, তারা আস্থা রাখতে চাননি। তারা নির্বাচনকে নিশ্চিত করবার জন্যে, তারা এগুলোর বিরোধিতা করলে যদি নির্বাচন না হয় সেই জন্য তারা হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন এবং সাইন করেছেন জুলাই সনদে। তাদের গাদ্দারির কথাটি তারা সালাউদ্দিন আহমেদের মুখ থেকে আমরা শুনতে পেলাম, সংসদে তিনি সেটি কনফার্ম করেছেন। তো আই থ্যাংক হিম ফর দিস, কারণ তিনি এরকম না বললে তাদের মনে কী ছিল সেটি আমরা জানতাম না, আমরা এখন পরিষ্কার হয়ে গেছি। তো এটি মনে করবার তাদের কোনো কারণ নেই যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে, তারা বিপদমুক্ত হয়ে গেছে। অর্থাৎ এটি নিয়ে কেউ আর প্রশ্ন করবে না, জুলাই সনদ নিয়ে প্রশ্ন করবে না, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আর কোনো কথা উঠবে না, বিষয়টি এরকম না। তো আগামী দিনে তারা টের পাবেন কত ধানে কত চাল। জাতির সঙ্গে বেইমানি করা, গাদ্দারি করা, এটি এই দেশের মানুষ ভালো চোখে নেবেন না, নেবার কোনো কারণ নেই। আর আমরা সংস্কার চেয়েছি, রাষ্ট্রযন্ত্রের মেরামত চেয়েছি, আমরা সেই সাবেক চাইনি। আমাদের 1400-এর উপরে যে ছাত্র জনতা প্রাণ দিয়েছে, তাদের কোনো উদ্দেশ্য ছিল না হাসিনাকে খেদিয়ে তারেক রহমানকে আনতে হবে, তাদের কোনো উদ্দেশ্য ছিল না আওয়ামী লীগকে বিদায় করে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে। আমাদের তাতে কিছু আসে যায় না সাধারণ মানুষ হিসেবে ক্ষমতায় কে, আমরা শুধু সুশাসন দেখতে চেয়েছি, আমরা গুড গভর্নেন্স দেখতে চেয়েছি। সেইটি যেই দল নিশ্চিত করবে
আমরা সেই দলের পক্ষে আছি। আর সেইটির বিরোধিতা যারা করবে আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দেব, হাসিনাকে যেমনটি দিয়েছি, আওয়ামী লীগকে যেভাবে আমরা জয় বাংলা করে দিয়েছি। তো সেটি ভিন্ন হিসেব। প্রিয় দর্শক শ্রোতা, এখানে মূল কথা হলো তারেক রহমানের শিক্ষা দীক্ষা, তার ডিগ্রি, তার সার্টিফিকেট, এইসব নিয়ে জল ঘোলা করবার কোনো মানে হয় না। আমি মনে করি যারা এটি করছেন এটি নিতান্তই বোকামি, এটিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়ার কোনো কারণ নেই। তারেক রহমানের 3টি পিএইচডি থাকলে আমাদের কী লাভ হতো? পোস্ট ডক থাকলে আমাদের কী লাভ হতো? কিছু লাভ হতো না। হাসিনারও তো ডিগ্রি ছিল, যেমনটি জুলকারনাইন স্যার বলেছেন, ডজন খানেক বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনারারি পিএইচডি। হাসিনার মন্ত্রীদের কারো কারো পিএইচডি ছিল। হাসান মাহমুদ বাই ডেফিনেশন হি ইজ এডুকেটেড, বাইরের ইউরোপের পিএইচডি আছে। হাসান মাহমুদ কী ভূমিকা পালন করেছেন? জনগণের পক্ষে কখনো কথা বলেছেন? হাসিনার ফেসিবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য সারাক্ষণ বয়ান তৈরি করতেন এই জ্ঞান পাপী। তো এরকম জ্ঞান পাপীর অভাব তো হাসিনার পার্লামেন্টে, হাসিনার মন্ত্রণালয়ে, হাসিনার মন্ত্রী পরিষদে কম ছিল না, কিছু উপদেষ্টাদের মধ্যে কম ছিল না, তাদের ডিগ্রি লেখাপড়ার কোনো কমতি ছিল না। আমাদের কি কাজে এসেছে? দেশের কি উপকার তারা করেছে? তাদের যদি ডিগ্রি না থাকতো তারা দেশের জন্য কাজ করতেন, আমরা তাদের মাথায় করে রাখতাম। এখন তাদের যে পরিণতি হয়েছে সেটি হতো না। সো তারেক রহমানের যদি 3টি মাস্টার্স থাকতো, 4টি পিএইচডি থাকতো, আমাদেরকে আসতো যেত। আমরা এখন তার কাছে যেটি চাইব, নির্বাচন পূর্বকালে তিনি যে ওয়াদা করেছিলেন জনগণের সঙ্গে, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন গণভোট সম্পর্কে, জুলাই সনদ বাস্তবায়ন সম্পর্কে, তিনি সেগুলো বাস্তবায়ন করুন। তিনি জনগণের পক্ষে কাজ করুন, আমরা সেটি তার কাছে চাইব। না মানলে আমরা তাদের বাধ্য করবো সেটি মানতে। এটি হতে পারে আলাপ। তার লেখাপড়া নিয়ে আলাপ করা নিছক সময় নষ্ট, এবং এটি হাস্যকর। আমরা যারা এটি করছি আমরা নিজেদের হাস্যকর করে তুলছি। এইসবের আমাদের কোনো প্রয়োজন নেই। তিনি এমএ পাস করেছেন কি করেছেন না, আমাদের কিচ্ছু আসা যায় না। পৃথিবীর বহু স্বনামধন্য রাজনীতিবিদ, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, প্রাতিষ্ঠানিক লেখাপড়া তাদের ছিল না, কলেজ ডিগ্রি ছিল না অনেকেরই। অনেকের স্কুল পর্যন্ত শেষ করেননি, তারা বিখ্যাত হয়েছেন। বিখ্যাত হননি, জগৎ বিখ্যাত হয়েছেন তাদের অবদানের মাধ্যমে। তারা অবদান রেখেছেন যার যার ক্ষেত্রে। সো তারেক রহমান কি অবদান রাখবেন আগামী দিনে? তার সরকার কি অবদান রাখবে? বিএনপি দেশের জন্য কি করতে চাইছে? আমরা সেটি দেখতে চাইছি। সেই বিষয়ে আমাদের কথা বলতে হবে, জোরালোভাবে আওয়াজ তুলতে হবে, এবং তাদের বাধ্য করতে হবে জনগণের পক্ষে দাঁড়াবার জন্য, জনগণের জন্য কাজ করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এটি হতে পারে আমাদের করণীয়। আর বাকি সব বিষয় অহেতুক ফালতু সময় নষ্ট করা, এর বাইরে আর কিছুই নয়। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।